সঙ্গীতা পেশায় একজন এয়ার হোস্টেস ছিল। সে দেখতে খুবই লম্বা, ফর্সা এবং সুন্দর ছিল, আর সেই জন্যই সঙ্গীতা প্রচন্ড পরিমাণে অহংকারী। কিরে সঙ্গীতা, কটা বাজে একবার দেখেছিস? তুই ভোর 5টার সময় মদ খেয়ে বাড়িতে ঢুকছিস। ইস, তোর একটুও লজ্জা নেই বল? লোকজন দেখলে কি বলবে? আমি মদ খেলে কি সমস্যা মা? আমি তো যখন ডিউটিতে থাকি তখনও মাঝে মধ্যে ব্রেক টাইমে মদ খাই। আমি এখন একজন এয়ার হোস্টেস হয়ে গেছি, তাই আমি এখন নিজের মতো করে জীবন কাটাতেই পারি। এখন আমার কারোর কথাতে কিছু যায় আসে না। আর তাছাড়া সপ্তাহে 2 দিন ছুটি পেয়েছি, ছুটি এনজয় না করতে পারলে হয় বলো? আচ্ছা তাই এটা কোথাও লেখা আছে যে এয়ার হোস্টেস হলে তাকে মদ খেতেই হবে? এমনি সময় তুই বাড়ির বাইরে থাকিস, তুই কি করিস আমরা সেটা দেখতে যাই না, কিন্তু যখন বাড়িতে থাকিস তখন তো তোকে ভালো মেয়ে হয়ে থাকতেই হবে, তাই না? না হলে আমরা তোর বিয়ে দেব কি করে? দিনের পর দিন তুই যা বিগড়ে যাচ্ছিস, তোর জন্য কিন্তু ছেলে পাওয়া মুশকিল হয়ে যাবে। তোমার কি মাথা খারাপ মা? আমি একজন এয়ার হোস্টেস, আর আমি মাস গেলে অনেক টাকা ইনকাম করি। আমি দেখতেও এত সুন্দর, আমার ফিগার এত সুন্দর, আমাকে বিয়ে করার জন্য ছেলেটা পাগল। তুমি জানো ফ্লাইটেও আমাকে অনেকে প্রপোজ করে, আর তুমি বলছো আমাকে কেউ বিয়ে করতে চাইবে না? হতেই পারে না। এই বলে সঙ্গীতা টলতে টলতে নিজের ঘরে চলে যায়। কিন্তু তার এরকম চালচলন এবং ব্যবহার দেখে তার বাবা মা দুজনেই প্রচন্ড পরিমাণে চিন্তায় পড়ে। তোমাকে আমি বারবার বলেছিলাম মেয়েটাকে এয়ার হোস্টেস হিসেবে চাকরি করতে দিও না, কিন্তু তুমি আমার কথা শোনোনি। আমি শুনেছি যেসব মেয়েরা এয়ার হোস্টেস হয় তারা কিন্তু পুরোপুরিভাবে বিগড়ে যায়। তোমার মেয়েটাও কিন্তু দিন দিন সেরকমই হয়ে যাচ্ছে। এখনো সময় আছে, তুমি ভালো ছেলে দেখে তোমার মেয়ের বিয়ে দিয়ে দাও। কিছুদিনের মধ্যেই রামকমল বাবু সঙ্গীতার জন্য বিনোদ নামে এক ছেলের সম্বন্ধ দেখে। কিরে, তোকে যে আজকে বললাম তুই ডিউটিতে যাবি না, আজকে তোকে পাত্রপক্ষ দেখতে আসবে, আর তুই আবার এয়ার হোস্টেসের ইউনিফর্ম পরছিস কেন? বুঝেছি তুই বিয়ে করতে চাস না, তাই তো? আরে না না মা, আমি তো জানি আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে, আমি সেই জন্যই তো তৈরি হচ্ছি। তুমি কি মনে করেছো ওরা আমাকে দেখতে আসবে বলে আমি বুঝি শাড়ি পরে সংস্কারী মেয়েদের মতো ওদের সামনে গিয়ে বসবো? আমি আমার এয়ার হোস্টেসের চাকরিটা যেমন পছন্দ করি, তেমনি আমার ইউনিফর্মটাকেও ভীষণই ভালোবাসি, তাই আমি আমার ইউনিফর্ম পরেই ওদের সামনে যাব। আরে বাবা, ওরা জানে তুই একজন এয়ার হোস্টেস, তাই এই ড্রেস পরে ওদের সামনে গিয়ে তোকে সেটা আলাদা করে প্রমাণ করার দরকার নেই। তুই যদি এরকম ড্রেস পরে ওদের সামনে যাস তাহলে তো ওরা তোর সম্বন্ধে খারাপ ভাবতে পারে। তুই একটা সুন্দর দেখে লাল শাড়ি পরতো, তোকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। না, একদমই নয়, আমি ওসব শাড়ি টাড়ি কখনো পরতে পারবো না। আমি তো ভাবছি আমি আমার ইউনিফর্ম পরে বিয়ের মণ্ডপে পর্যন্ত বসবো, কারণ আই লাভ মাই ইউনিফর্ম। আর তাছাড়া মা, ওরা আমাকে এই ড্রেস পরে দেখে খারাপ ভাববে কেন? বিয়ের পর ওরা তো সবসময় আমাকে এই ড্রেস পরেই থাকতে দেখবে। এমন সময় হঠাৎ করে বাড়ির কলিং বেল বেজে ওঠে, আর সঙ্গীতা তখনই তাড়াতাড়ি করে গিয়ে দরজা খোলে। Good evening, ladies and gentlemen. This is the pre-wedding announcement for our marriage. I am Sangeeta and I am your air hostess. Welcome to our flight. Sorry. Welcome to our home. Please take your seat and fasten your seat belt. সঙ্গীতার কথা শুনে সবাই প্রচন্ড পরিমাণে অবাক হয়। আরে এসব তুই কি বলছিস? এটা কোনো ফ্লাইট নয়, এনারা তোকে দেখতে এসেছেন, এনারা তোর সঙ্গে আকাশে উঠতে আসেননি। দয়া করে এবার স্বাভাবিকভাবে এনাদের সঙ্গে কথা বল। আপনারা কিছু মনে করবেন না, আসলে আমার মেয়ে একজন এয়ার হোস্টেস, তো সেই জন্য ভুল করে আপনাদের সঙ্গে এরকম ভাবে কথা বলে ফেলেছে। আরে না না, কোনো সমস্যা নেই। আমার তো আপনার মেয়েকে এরকম ড্রেস পরে দেখে ভীষণ ভালো লাগছে। আসলে আমার অনেক দিনের স্বপ্ন আমি প্লেনে করে বিদেশে যাব, কিন্তু এখনো পর্যন্ত আমার সেই স্বপ্ন পূরণ হয়নি। তবে আজকে আপনাদের বাড়িতে এসে মনে হচ্ছে আমি সত্যিই যেন উড়োজাহাজে চলে এসেছি। আপনার মেয়েকে কি মিষ্টি দেখতে! এই বলে চন্দ্রিমা দেবী তার পরিবারকে নিয়ে সোফাতে গিয়ে বসে পড়ে। আর এমন সময় সঙ্গীতা আবার তাদের সামনে গিয়ে বলে, Hello, ladies and gentlemen. No. Hello, sir and madam. What do you like to have? Tea or coffee or anything else, sir? And I am request you, before starting any conversation with us, please turn off your mobile phone. এভাবে সঙ্গীতা সবার সামনে একেবারে এয়ার হোস্টেসের মতো ব্যবহার করতে থাকে। আর যা দেখে বিনোদের ভীষণ পরিমাণে খারাপ লাগলেও বিনোদের মায়ের কিন্তু সঙ্গীতাকে প্রচন্ড পরিমাণে ভালো লাগে, কারণ সে মনে মনে তার হবু বৌমার সঙ্গে আকাশে ওরা স্বপ্ন দেখতে শুরু করে।
আমি তো ভেবেই নিয়েছি আমি এই মেয়েটাকেই আমার বাড়ির বৌমা করব। আমার বাড়ির বৌমা হবে একজন এয়ার হোস্টেস। আমার তো এখন থেকে ভেবেই আনন্দ হচ্ছে। এবার আমি যখন ইচ্ছা আমার বৌমার সঙ্গে আকাশে উড়ে বেড়াবো আর বৌমার সাথে দেশ বিদেশ ঘুরে বেড়াতে পারবো। সবই ঠিকই আছে, কিন্তু প্লিজ আপনি আমাদের সঙ্গে দয়া করে স্বাভাবিকভাবে ব্যবহার করুন। আমরা জানি আপনি একজন এয়ার হোস্টেস, কিন্তু এখন আমরা কোনো প্লেনের যাত্রী নয় যে আপনি আমাদের সঙ্গে এইভাবে কথা বলছেন। আপনি সাধারণভাবে আমাদের সঙ্গে কথা না বললে আমরা বুঝবো কিভাবে যে আপনাকে আমার বিয়ে করা উচিত কিনা? এই তুই চুপ কর। সঙ্গীতা মা, তুমি কিছু মনে করো না। তোমার যেরকম ইচ্ছা তুমি সেরকম ভাবেই আমাদের সঙ্গে কথা বলতে পারো। আর তোমাকে আমাদের সবার খুব পছন্দ হয়েছে। এই বিয়েতে আমাদের কারোর কোনো আপত্তি নেই। যত তাড়াতাড়ি সম্ভব আপনারা বিয়ের ব্যবস্থা করুন। চন্দ্রিমা দেবীর কথা শুনে সঙ্গীতার বাবা মা খুবই খুশি হয়। আর সঙ্গীতা চন্দ্রিমা দেবীর সঙ্গে প্রথম আলাপেই বুঝতে পারে যে চন্দ্রিমা দেবী খুবই সহজ সরল একজন মহিলা। তাই সে মনে মনে ভাবে, বিনোদের মাকে দেখে আমি যেটা বুঝলাম ইনি খুবই বোকা, সহজ সরল। আর এনার মতো শাশুড়ি মাই তো আমার দরকার ছিল, যাকে দিয়ে আমি সংসারের সব কাজকর্ম করিয়ে নেব আর আমি একদম বিন্দাস আকাশে উড়ে বেড়াবো। আর তাছাড়া এরকম একটা বোকা শাশুড়ি মা থাকলে আকাশে কেন, আমি তো মাটিতেও উড়ে বেড়াতে পারবো। এভাবে সঙ্গীতা ও বিনোদকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। কিন্তু বিনোদ সঙ্গীতাকে বিয়ে করতে রাজি না হলেও সে তার মায়ের চাপে পড়ে শেষ পর্যন্ত সঙ্গীতাকে বিয়ে করার জন্য রাজি হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই বিনোদের সঙ্গে সঙ্গীতার বিয়ে হয়। আর বিয়ের পর সঙ্গীতা আবার আগে যেরকম চাকরি করত সেরকমই চাকরিতে জয়েন করে। কিন্তু শ্বশুরবাড়িতে যাওয়ার পর সঙ্গীতা বাড়ির কোন রকম কাজকর্ম করতে চায় না। সে তার শাশুড়ি মাকে দিয়েই বাড়ির সমস্ত কাজকর্ম করায়। বৌমা, আমাকে এক কাপ চা বানিয়ে নিয়ে এসে দাও তো। এত বেলা হয়ে গেল এখনো পর্যন্ত এক কাপ চা পেলাম না। মনে হচ্ছে তোমার শাশুড়ি মায়ের আজকে শরীর খারাপ। কি, আপনি আমাকে চা করতে বললেন? আপনার সাহস তো কম নয়। আপনি জানেন আপনি কার সঙ্গে কথা বলছেন? আমি একজন এয়ার হোস্টেস। সবাই আমাকে সম্মান দিয়ে কথা বলে। আপনি কি আমাকে আপনার বাড়ির চাকর মনে করেছেন যে আমাকে চা বানিয়ে আপনাকে দিতে বলছেন? সে কি, তোমাকে আমি এক কাপ চা বানাতে বলেছি বলে তুমি কি বাড়ির চাকর হয়ে গেলে? তুমি যখন ডিউটি করতে যাও তখন তো প্লেনের যাত্রীদেরকে চা, কফি ইত্যাদি সার্ভ করে থাকো। তাহলে তখন কি তুমি যাত্রীদের চাকর হয়ে যাও? শাট আপ! আপনি কোন বিষয়ের সঙ্গে কোন বিষয়ের তুলনা করছেন? ওটা আমার কাজ, আর আমি আমার কাজকে যথেষ্ট বেশি সম্মান করি। আপনি জানেন কেউ চাইলেই কিন্তু সহজেই এয়ার হোস্টেস হতে পারে না। এয়ার হোস্টেস হতে গেলে আমার মতো ফর্সা, সুন্দর, লম্বা হতে হবে, ইংলিশ জানতে হবে, আমার মতো কোয়ালিটি থাকতে হবে, তারপরেই কিন্তু কোনো মেয়ে এয়ার হোস্টেস হতে পারে। দেখো বৌমা, আমি তোমাদের সঙ্গে তর্ক করতে চাই না। তুমি যেহেতু এখন আমাদের বাড়ির বৌমা, তাই আমাদের প্রতি তোমার তো সামান্য কিছু দায়িত্ব কর্তব্য বলে জিনিস আছে। তোমার কাছে সামান্য এক কাপ চা চেয়েছি বলে তুমি যে আমাকে এইভাবে অপমান করবে, এটা কিন্তু তোমার কোনো অধিকার নেই। আচ্ছা তাই নাকি? আমার মতো একজন এয়ার হোস্টেসকে আপনাদের বাড়ির বৌমা বানানোর আগে এটা কিন্তু আপনাদের ভাবা দরকার ছিল। আজকে আমার ছুটির দিন বলে আমি বাড়িতে আছি, কিন্তু অন্যান্য দিনগুলোতে আমি তো বাড়িতে থাকবো না। তখন আপনি এয়ারপোর্টে গিয়ে কিংবা প্লেনে গিয়ে বুঝিয়ে আমার কাছে চা চাইবেন? এমন সময় সেখানে চন্দ্রিমা দেবী চলে আসে। আরে তুমি কেন বলো তো সকাল সকাল বৌমাকে বিরক্ত করছো? বেচারি মেয়েটা একদিন বাড়িতে আছে, ওকে একটু শান্তিতে থাকতে দাও না। আমি তোমাকে চা বানিয়ে দিচ্ছি। যাও বৌমা, তুমি ঘরে যাও, তুমি আরাম করো। না না, আমি ঘরে যাব না। আমি আজকে ছুটি বলে বন্ধুদের সঙ্গে পার্টি করতে যাব, আর আজকে রাতে আমি বাড়িতে নাও ফিরতে পারি। দয়া করে আপনারা কেউ আমাকে ফোন করে বিরক্ত করবেন না। এই বলে সঙ্গীতা সেখান থেকে চলে যায়। এভাবেই সঙ্গীতা প্রতিনিয়ত তার শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বাজে ব্যবহার করে। আর এমনই একদিন সঙ্গীতা যখন তার ইউনিফর্ম পরে ডিউটি যাওয়ার জন্য তৈরি হয়, তখনই সেখানে তার শাশুড়ি মা এসে বলে, ও বৌমা, এই দেখো আজকে আমি খুব সুন্দর একটা নতুন শাড়ি পরেছি। আজকে আমি তোমার সঙ্গে যাব। আসলে আমি না কোনোদিনও প্লেনে উঠিনি। তুমি আজকে তোমার সঙ্গে আমাকে নিয়ে চলো না। তুমি যেরকম সারা দিন প্লেনে করে আকাশে উড়ে বেড়াও, আজকে আমিও তোমার সঙ্গে সারা দিন আকাশে উড়ে বেড়াবো। আরে আপনি এত মূর্খ কেন বলুন তো? আপনার মতো মূর্খ গেওকে কেউ কখনো এয়ারপোর্টে ঢুকতেই দেবে না। প্লেনে ওঠা তো দূরের কথা। কেন বৌমা এরকম করে বলছো কেন? ও বুঝেছি, আমি শাড়ি পরে যাচ্ছি বলে আমাকে কেউ এয়ারপোর্টের মধ্যে ঢুকতে দেবে না, তাই তো? তাহলে তুমি আমাকে তোমার মতোই একটা ছোট পোশাক পরিয়ে দাও। আমাকেও তাহলে এয়ার হোস্টেসের মতো দেখতে লাগবে। তাহলে আমাকে কেউ আর কিছু বলতে পারবে না। আপনি বেকার বেকার আমার মাথা খাচ্ছেন কেন বলুন তো? আপনি যদি প্লেনে করে কোথাও যেতে চান, তার আগে আপনাকে প্লেনের টিকিট কাটতে হবে। তারপর প্লেনে করে আপনি যেখানে ইচ্ছা যাবেন। দয়া করে এখন আমার মাথা খারাপ করবেন না।
কেন গো বৌমা, তুমি তো প্লেনের কন্ডাক্টর, তুমি প্লেনের কন্ডাক্টর হয়ে তুমি তোমার শাশুড়ি মায়ের কাছ থেকে প্লেনের টিকিট নেবে? এটা কিন্তু অন্যায়। ওই যে আমাদের বাড়ির পাশে পচার মাকে চেনো তো? পচা কিন্তু একজন বাস কন্ডাক্টর, তাই পচার মা যখনই বাসে করে কোথাও যায়, পচা কিন্তু ওর মায়ের কাছ থেকে কোনো টিকিট নেয় না, আর তুমি আমাকে প্লেনের টিকিট কাটতে বলছো? শাশুড়ি মায়ের কথা শুনে সঙ্গীতা এবার প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর সে রেগে গিয়ে তার শাশুড়ি মাকে অপমান করতে শুরু করে। জাস্ট শাট আপ, আপনাদের কোনো জ্ঞান বুদ্ধি কিছু নেই তাই না? আপনি আমাকে একজন বাস কন্ডাক্টরের সঙ্গে তুলনা করছেন? আপনার কি মনে হয় আমি প্লেনে যাত্রীদের টিকিট কাটি? ও মাই গড, আমি এতটা মূর্খ পরিবারে কিভাবে চলে এলাম? এমন সময় সেখানে রমেশবাবু আসে, আর রমেশবাবু যখন দেখে যে সঙ্গীতা তার শাশুড়ি মায়ের সঙ্গে বাজে ব্যবহার করছে, তখন রমেশবাবুও প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে বলে, এই যে তোমার শাশুড়ি মায়ের সঙ্গে তুমি ভদ্রভাবে কথা বলো। তোমার শাশুড়ি মা সহজ সরল মানুষ বলে তুমি এরকম ভাবে ওনাকে অপমান করতে পারো না। আর তোমার শাশুড়ি মা কিন্তু কথাগুলো খারাপ কিছু বলেনি। আর তুমি প্লেনের কোনো কন্ডাক্টর না, তুমি প্লেনের ওয়েটার। আর আমরা যখন কোনো হোটেল রেস্টুরেন্টে খাবার খেতে যাই, তখন সেই রেস্টুরেন্টের ওয়েটার আমাদেরকে খাবার পরিবেশন করে, তেমন তুমিও প্লেনে সবাইকে খাবার পরিবেশন করো। শুধু তফাৎ হচ্ছে তুমি আকাশে সবাইকে খাবার পরিবেশন করো, আর ওরা মাটিতে সবাইকে খাবার পরিবেশন করে। বুঝেছো? শ্বশুর মশাইয়ের কথা শুনি সঙ্গীতা নিজের অপমান কিছুতেই সহ্য করতে পারে না। বিনোদ, তুমি এখানে হাদার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? তোমার মূর্খ বাবা মা আমাকে অপমান করছে আর তুমি চুপচাপ দেখছো? অনেক হয়েছে, তোমার এই মূর্খ গেও পরিবারের সঙ্গে আমি আর কিছুতেই সংসার করতে পারবো না। আমি এখনই এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি যদি আমার সঙ্গে সংসার করতে চাও, তাহলে তুমি এখনই আমার সঙ্গে চলো। আমি নিজে ফ্ল্যাট কিনবো, আর সেই ফ্ল্যাটে আমরা দুজন মিলে থাকবো। না, আমি তোমার মতো অহংকারী মেয়ের গোলাম হয়ে সারা জীবন থাকতে পারবো না। তুমি এখান থেকে চলে যাও। এমনিতেও আমি তোমার মতো অহংকারী মেয়েকে বিয়ে করতে চাইছিলাম না, শুধুমাত্র বাবা মায়ের চাপে পড়ে আমি তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। কিন্তু আজকে বুঝতে পারলাম তোমাকে বিয়ে করে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আর তোমার মতো মেয়ের সঙ্গে শুধু আমি কেন, কেউ কখনো সংসার করতে পারবে না। তাই তুমি চলে যাও এখান থেকে। আমি আমার বাবা মায়ের সঙ্গেই থাকতে চাই। বিনোদের কথা শুনে সঙ্গীতা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। তাই সঙ্গীতা তখনই নিজের ভুলের জন্য তার শ্বশুরমশাই এবং শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চেয়ে নেয়। আর তারপর থেকে সঙ্গীতা কখনো তার শ্বশুরবাড়ির পরিবারকে অপমান করে না। সে খুবই মিলেমিশে হাসি খুশি তার পরিবারের সঙ্গে বাস করে। এমনকি কিছুদিনের মধ্যেই সঙ্গীতা চাকরি থেকে ছুটি নিয়ে তার পরিবারের সঙ্গে প্লেনে করে বিদেশে ঘুরতে যায়। জিনিয়া অত্যন্ত মডার্ন একটি মেয়ে ছিল। সে যেমন শিক্ষিত তেমনই স্মার্ট এবং ভদ্র ছিল। মাত্র কয়েক মাস আগে তাদেরই শহরে থাকা একটি ছেলে নিতিনের সঙ্গে তার বিয়ে হয়েছে। জিনিয়া শ্বশুরবাড়িতে সে এবং তার স্বামী ছাড়া তার শাশুড়ি মা, এক ভাসুর এবং এক জা আছে। জিনিয়ার সাথে তার বড় জায়ের একেবারে আকাশ পাতাল সম্পর্ক। জিনিয়া যেরকম মডার্ন এবং শিক্ষিত, তার যা ঠিক ততটাই বোকা এবং সেকেলে ছিল। এমনিতে তাদের এক বাড়িতে থাকতে কোনো সমস্যা হয় না। তবে জিনিয়ার স্বামী নিতিন এবং নিতিনের বড় দাদা নীলেশ তাদের বাড়িটা সারানোর বন্দোবস্ত করে। বাড়ি সারানো চলাকালীন তারা ভাড়া বাড়িতে থাকবে বলে সিদ্ধান্ত নেয়, আর সেখানেই শুরু হয় তাদের সমস্যা। আর কোনো বাড়ি পেলে না, শেষমেশ এমন একটাই বাড়ি পেলে যেখানে মাত্র একটাই ঘর আছে। আমরা 5 জন মিলে একটা ঘরে থাকবো। 5 জন কেন থাকতে যাব? মা তো বললো মাসির বাড়ি চলে যাবে। আজ বাদে কাল আমাদের সন্তান হবে, তাদের জন্য তো আমাদের ঘরের ব্যবস্থা করতে হবে নাকি? তার জন্য তো একটু অ্যাডজাস্টমেন্ট তো আমাদের করতেই হবে। কিন্তু আমি তোমার বৌদির সঙ্গে এক ঘরে থাকবো কি করে? ও সারাদিন রেডিওতে পুরনো যুগের গান শুনতে থাকে। এখন রেডিওতে গান কারা শোনে বলো তো? ছোট ছোট কারণে এরকম ভুলভাল ঝামেলা করো না। এতদিন বাড়ি ঠিক করার জন্য সেরকম লোকই পাচ্ছিলাম না, এখন পেয়েছি তাই আর হাতছাড়া করা যাবে না। আমার ল্যাপটপ, কম্পিউটার আরো যা যা দামি জিনিসপত্র আছে সবই একটা করে রাখলে আমরা থাকবো কোথায় বলো? আর এভাবে এতজন মিলে রুম শেয়ার করার অভ্যাস তো আমার নেই। তুমি এই কয়েকদিন না হয় বাপের বাড়ি থেকে ঘুরে এসো, আমরা কোনোভাবেই একটা ঘরে ম্যানেজ করে নেব। বাড়ি ঠিক করে তৈরি হতে কতদিন সময় লাগবে সেটা আমরা কেউ জানি না। আর আমি এতদিন আমার বাপের বাড়িতে গিয়ে থাকবো? আমাদের বিয়ের এখনো 1 বছরও হয়নি। এখনই এভাবে একা একা এতদিন বাড়িতে গিয়ে থাকলে লোকে কি বলবে? এভাবেই তারা স্বামী স্ত্রী সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে থাকে। দেখতে দেখতে আরো 2-1 দিন কেটে যায়। জিনিয়া বাধ্য হয় তাদের বাড়ির সবার সঙ্গে ওই এক রুমের একটা ভাড়া বাড়িতে এসে থাকতে। জিনিয়া আসার একদিন আগেই তার যা কমলিনী সেই ভাড়া বাড়িতে চলে আসে। সেখানে এসে কমলিনী নিজের মতো করে ঘরটাকে সাজিয়ে নেয়। আর জিনিয়া আসার পরে সেই ঘরের অবস্থা দেখে তার চোখ কপালে উঠে যায়। কমলিনী তাদের ঘরের মাঝখানে একটা বড় চাদর টাঙিয়ে রেখেছে। এটা দেখে জিনিয়ার মাথা আরো গরম হয়ে যায়।
তোমার কি মাথা খারাপ? মাঝ বরাবর এরকম চাদর টাঙিয়ে রেখেছো কেন? এসব খোলো, খুব বাজে দেখতে লাগছে। মলজা, আমরা দুজনে নিজেদের স্বামীদের নিয়ে এক কামরায় থাকবো আর মাঝখানে একটা পর্দা টানাবো না? আমাদেরও তো কিছু নিজেদের মধ্যে আলোচনা করার থাকতে পারে নাকি? তোমার মনে হয় তোমরা যে আলোচনা করবে সেটা আমরা চাদরের এপার থেকে শুনতে পাবো না? খুব বাজে দেখতে লাগছে ঘরটা, বিশ্বাস করো। আর এসব কি লাগিয়েছো তুমি ঘরের মধ্যে? কই, দুটো ক্যালেন্ডার লাগিয়েছি তো। তুমি ক্যালেন্ডার চেনো না? চিনবো না কেন? কিন্তু এইটুকু দেয়ালের মধ্যে দুটো ক্যালেন্ডার কে লাগায়? ঘরটা তুমি আরো ছোট বানিয়ে দিচ্ছ তো। একটা বাংলা ক্যালেন্ডার আর একটা ইংরেজি ক্যালেন্ডার, দুটোই তো দেখতে হয়। এগুলো অনেক কাজের জিনিস। কাজের জিনিস ঘরে লাগালে কখনো ঘর খারাপ দেখতে লাগে না। হে উপরওয়ালা, তুমি আমাকে শক্তি দাও। এই মহিলার সঙ্গে জানি না আমাকে কতদিন রুম শেয়ার করে থাকতে হবে। এরপরে যে আর কি কি করবে আমার জানা নেই। এসব ভাবতে ভাবতে জিনিয়া ঘরের বাইরে বেরিয়ে পড়ে। এভাবেই দু একদিন কাটে। জিনিয়া নিজের রাগ সবসময় কন্ট্রোলে রাখার চেষ্টা করে, কিন্তু কখনো কখনো তার জায়ের ব্যবহার এবং তার একগুঁয়েমি জিনিয়ার মাথায় একেবারে খারাপ করে দেয়। এমনই একদিন জিনিয়া নিজের বিছানায় বসে কাজ করছে, এমন সময় হঠাৎ করে তার যা একটা উনুন নিয়ে এসে সেই ঘরের মধ্যেই রান্না করা শুরু করে দেয়। উনুনের ধোঁয়াতে জিনিয়ার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। এই বাড়িতে আর কোনো ঘর নেই ঠিকই, তবে একটা রান্নাঘর তো আছে। সেখানে না গিয়ে এখানে কেন রান্না করতে এলে? তুমি কি ইচ্ছে করে আমাকে কষ্ট দিতে চাও? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে একেবারেই? তুমি জানো না আজকে কি বার? আজকে মঙ্গলবার, আর মঙ্গলবারের দিন আমি নিরামিষ খাই। আমি ওই একই রান্নাঘরে তোমাদের মাছ মাংসের সঙ্গে নিজেদের নিরামিষ খাবার রান্না করব? তাহলে ঘরের বাইরে গিয়ে রান্না করতে। ঘরের ভেতরেই উনুন নিয়ে আসার কি দরকার ছিল? কেসে কেসে তোমার জীবনটা চলে যাচ্ছে। তুমি যে কি বলো না, বাইরে গিয়ে কি রান্না করা যায়? আশেপাশের বাড়িতে কত লোক আছে বলো তো? সবাই আমার রান্নার সুন্দর গন্ধ পেয়ে যদি আমার খাবারে লোভ দেয়, তখন তো পেট খারাপ হয়ে যাবে আমার, আর পেট ব্যথায় কষ্ট পেতে হবে আমাকেই। জিনিয়া কমলিনীর কথায় আর কোনো উত্তর না দিয়ে নিজের বিছানায় চুপ করে শুয়ে থাকে। যেদিন থেকে জিনিয়া এবং তার যা একই ঘরে থাকা শুরু করেছে, সেদিন থেকে জিনিয়া তার স্বামীর সঙ্গে প্রাণ খুলে দুটো কথাও বলতে পারে না। সবকিছুতে তার যা তাদের স্বামী স্ত্রীর মাঝখানে চলে আসে। এমনই একদিন জিনিয়া এবং নিতিন নিজেদের মধ্যে নানান রকমের আলোচনা করছে। এমন সময়, তুমি যখন আমাদের বেবিদের জন্য ঘর বানাচ্ছ, তখন কিন্তু দুটো ঘর বানাবে। একটা রুমের কালার করবে ব্লু আর একটা পিঙ্ক কালারের। রুমগুলো ছোট হলে অসুবিধা নেই, তবে আলাদা রুম যেন হয়, ঠিক আছে? ব্লু আর পিঙ্ক কেন? অন্য কোনো কালার নয় কেন? কারণ আমি আমার ছেলের নাম দেব বাবলু আর মেয়ের নাম দেব পিঙ্কি। তাই বাবলুর ঘরের রং হবে ব্লু আর পিঙ্কির ঘরের রং হবে পিঙ্ক। এই বলে তারা নিজেদের মধ্যে হাসাহাসি করতে থাকে। এমন সময় হঠাৎ করে চাদরের পিছন দিক থেকে কমলিনী মিষ্টি নিয়ে জিনিয়ার বিছানার দিকে আসে। সেখানে এসেই সে অল্প অল্প ফুল নিয়ে জিনিয়ার মাথার দিকে ছুটতে থাকে। এ কি করছো তুমি? মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেল তোমার? দেখেছো নিতিন, এসব আমাকে সারাদিন সহ্য করতে হয়। মাথা খারাপ হবে কেন? তুমি এত বড় একটা খুশির খবর দিলে, সেটার জন্যই তো ফুল মিষ্টি নিয়ে এলাম। আমার বাপের বাড়ির গ্রামে কেউ মা হলে এভাবে ফুল দিয়ে তাদেরকে অভ্যর্থনা জানাতে হয়। আর তুমি তো দুটো বাচ্চার মা হতে চলেছ। শাশুড়ি মা শুনলে যা খুশি হবে না। জিনিয়া কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। সে রাগে আর কোনো কথাও বলে না। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। প্রত্যেকদিন জিনিয়ার ঘুম ভাঙে রেডিওতে চলা পুরনো গান একদম ফুল সাউন্ডে শুনে। সে তার যাকে অনেকবার গানের সাউন্ড কমাতে বললেও কমলিনী তার কোনো কথাই শোনে না। একদিন জিনিয়া তার ল্যাপটপে বেশ অনেকক্ষণ ধরে কাজ করছে। এমন সময় সে লক্ষ্য করে এতক্ষণ চলার ফলে তার ল্যাপটপটা গরম হয়ে গেছে। ল্যাপটপটা রেখে এবার কিছুক্ষণ বাইরে থেকে ঘুরে আসি। এত গরম ল্যাপটপ কোলে রাখলে পা পুড়ে যাবে। যা গরম হয়েছে ল্যাপটপটা, তাতে এটার উপর রান্না বসালে বোধহয় রান্নাই হয়ে যাবে। এই বলে জিনিয়া ল্যাপটপটা বিছানার উপর রেখে ঘর থেকে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পরে সে যেটা দেখে, সেটা দেখার জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না। নিতিন, একবার ঘরে এসো, এসে দেখে যাও কেন আমি প্রথম থেকেই তোমার বৌদির সঙ্গে একসঙ্গে থাকতে চাইনি। কি হলো? কোথায় গেলে? এসো তাড়াতাড়ি। তোমার কি রোজ কিছু না কিছু নিয়ে ঝামেলা করতেই হয়? একটু শান্তি করে থাকো না বাবা। আর তো মাত্র কয়েকটা দিনের ব্যাপার, তারপর তো বাড়িতেই ফিরে যাব।
বাজে কথা না বলে ঘরের দিকে দেখো তোমার বৌদি কি করছে। এই শুনে নিতিনের চোখ যায় কমলিনীর দিকে। কমলিনীর কাণ্ড কারখানা দেখে নিতিন নিজের হাসি আটকে রাখতে পারে না। তাকে হাসতে দেখে জিনিয়া আরো বেশি রেগে যায়। কি ব্যাপার বলো তো বৌদি, তুমি হঠাৎ ল্যাপটপের উপর চায়ের বাসন বসিয়ে দিয়েছো কেন? ওটার উপর চা করবে নাকি? ইচ্ছে তো তাই ছিল, তোমার বউ তো বললো এটা নাকি এত গরম হয়ে গেছে যে এটার উপর হাঁড়ি কড়াই বসালে রান্না হয়ে যাবে। কিরকম বোকা বলো তো তোমার বউ, এটাতে তো সামান্য চাও হচ্ছে না। তুমি চায়ের পাত্রটা ল্যাপটপের উপর বসিয়ে কি এমন চালাকিটা করলে শুনি, আমাকে একটু বুঝিয়ে বলো তো। হাঁড়ি কড়াই বসালে এই পাতলা জিনিসটা ভেঙে যেতে পারে, সেই জন্যই আমি হালকা পাতলা একটা বাসন বসিয়েছি। আমি ভাবলাম চা করতে শুধু শুধু রান্নাঘরে যাব কেন, তুমি যখন বললে এটাতে রান্না হয়ে যাবে তখন এটাতেই চা বানিয়ে নিই। এই সমস্ত কথা শোনার পর তখনও নিতিনের হাসি থামে না। প্রথম প্রথম জিনিয়া নিজের রাগকে দমিয়ে রাখার চেষ্টা করলেও এরপর তার চায়ের ব্যবহার তার কাছে অসহ্য মনে হতে থাকে। সে আর কোনোভাবেই কমলিনীর সঙ্গে রুম শেয়ার করতে পছন্দ করে না। কমলিনীর হাঁটা চলা ওঠা বসা সবকিছুই জিনিয়ার অসহ্য লাগতে শুরু করে। এভাবে আরো বেশ কয়েকদিন কাটে। কমলিনী লক্ষ্য করে বেশ কয়েকদিন ধরে জিনিয়া তাকে এড়িয়ে চলার চেষ্টা করছে। নিশ্চয়ই তার কোনো কাজেই জিনিয়া অসন্তুষ্ট হয়েছে, কিন্তু কেন সেটা সে বুঝে উঠতে পারে না। একদিন তারা দুজনে নিজের নিজের বিছানায় শুয়ে আছে, এমন সময় তুমি ফ্যানটা অফ করে দিলে কেন? গায়ে চাদর দেওয়ার পরেও কি তোমার এত ঠান্ডা লাগছে? ফ্যানটা চালিয়ে দাও, আমি গরমে ঘুমাতে পারবো না। এখন ডিসেম্বর মাস পড়ে গেছে, এখন আর অত গরম নেই যে তোমাকে ফ্যান চালিয়ে ঘুমাতে হবে। আমার খুব শীত করছে, তাই ফ্যান বন্ধই থাকবে। তুমি এরকম ছোট ছোট জামা প্যান্ট পরে ঘুমাতে গেলে ঠান্ডা তো লাগবেই। পুরো হাত পা ঢাকা জামা কাপড় পরলে তোমারও ফ্যান চালানোর কথা মনে হতো। শুধু নিজের দিকটা ভেবো না, এখানে আরো অনেকেই ঘুমাবে। তুমি ওরকম বস্তার মতো জামা কাপড় পরে ঘুমাও বলে তোমার গরম লাগে। একদিন আমার মতো হালকা পাতলা জামা পরে ঘুমাও, দেখবে তোমারও মনে হবে ফ্যান অফ করে দেওয়ার কথা। আর আমি যেগুলো পরে ঘুমাই সেগুলোকে নাইট ড্রেস বলে, রাত্রে এগুলো পরতে হয়, বুঝেছো? অত শত বুঝি না বাপু, দিনে রাতে আলাদা আলাদা সময় আবার আলাদা আলাদা জামা কাপড় পরতে হয় নাকি? আর এই ঘরটা তোমার একার নয় যে তোমার ইচ্ছাটাই চলবে। চুপচাপ ফ্যানটা চালিয়ে দাও। এভাবে ফ্যান চালানো নিয়ে বন্ধ করা নিয়ে তাদের দুই বউয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। নিতিন এবং তার দাদা দুজনেই তাদের স্ত্রীদের এরকম ছেলে মানুষই দেখে বিরক্ত বোধ করে। তারা কিছুতেই বুঝে উঠতে পারে না কি করে দুই বউকে আর মাত্র কয়েকদিনের জন্য শান্তশিষ্টভাবে ঝগড়া না করে এই একটা ঘরের মধ্যে রাখতে পারবে। মাঝরাতে ঝগড়া হতে দেখে দুই ভাই ঘরের বাইরে বেরিয়ে যায় এবং তাদের স্ত্রীদের মাঝে এই সমস্যার সমাধান করা নিয়ে তারা দুজনে আলোচনা করতে থাকে। কোনোভাবে সেই রাতটা কাটে। পরের দিন জিনিয়া এবং কমলিনী লক্ষ্য করে তাদের শাশুড়ি মা মালতী দেবী বাড়ি ফিরে এসেছে। এই দেখে জিনিয়া আরো চিন্তায় পড়ে যায়। আপনি চলে এলেন যে? এখনো তো আমাদের বাড়ির কাজ শেষ হয়নি। আপনার তো এভাবে এতজনের সঙ্গে ঘুমাতে অসুবিধা হবে। কিসের অসুবিধা? আমি একটা বিছানায় ঘুমাবো, আর তুমি আর বড় বৌমা আর একটা বিছানায় শুয়ে পড়বে। আমি তোমাদের যে কোনো একজনের সঙ্গে শুয়ে পড়তে পারতাম, কিন্তু তোমরা তো জানোই আমার পায়ে ব্যথা, তাই আমি কারোর সঙ্গে শুতে পারি না। ভুল করে যদি কেউ আমার পায়ে পা তুলে দেয়, ব্যাস আমার প্রাণটাই তাহলে বেরিয়ে যাবে। তা কি করে হয় মা? আমরা চারজন একটা বিছানায় কি করে ঘুমাবো? তার উপর আপনার ছোট বৌমার অনেক নকশা, আমি এত কারণ নকশা সহ্য করতে পারবো না। হ্যাঁ, আমার দুই ছেলে কাজের জন্য দুদিন বাইরে যাবে, ওরা তোমাদের দুজনকে একা রেখে যেতে ভরসা পাচ্ছে না, তাই আমাকে মাসির বাড়ি থেকে নিয়ে এলো। এখন তোমরা আমাকে আবার সেখানে পাঠানোর মতলব করছো? আমি এখানেই থাকবো, কোথাও যাব না। তোমাদের যেভাবে ইচ্ছা তোমরা নিজেদের ব্যবস্থা করে নাও। আমি তাহলে আজকেই বাপের বাড়ি চলে যাব। নিতিন আর দাদা ফিরলে আমি তারপর আসবো। তোমাদের দুজনের একা থাকতে অসুবিধা হবে বলে আমি মাকে ডেকে আনলাম, আর তুমি মাকে আর বৌদিকে ছেড়ে বাড়ি চলে যাবে বলছো? দুদিনেরই তো ব্যাপার, তোমরা ঠিকই অ্যাডজাস্ট করে নিতে পারবে। এই বলে তারা দুই ভাই নিজেদের জন্য কাজে বেরিয়ে পড়ে। সারাটা দিন কোনোভাবে কাটলেও রাত হতেই জিনিয়া এবং কমলিনী কে কোন দিকে ঘুমাবে, কার কতটা কম্বল লাগবে এই নিয়ে রেষারেষি শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যে তারা ঘুমিয়েও পড়ে। মাঝরাতে কমলিনী ঠান্ডায় কাঁপলে জিনিয়া তার গায়ে ঠিক করে কম্বল দিয়ে দেয়। আবার রাতের অন্ধকারে জিনিয়া একা বাথরুমে যেতে ভয় পেলে কমলিনী তার সঙ্গে যায়। এক রাতের মধ্যে দুই বৌমার মধ্যে সমস্ত তিক্ততা
কোথায় যেন হারিয়ে যায়। পরের দিন সকাল থেকে তাদের মধ্যে আর কোনো মনোমালিন্য, রাগারাগি, ভুল বোঝাবুঝি কিছুই থাকে না। এভাবে দেখতে দেখতে 2 দিন কাটে। কি মা, বলেছিলাম তোদেরকে ওদের মতো থাকতে দিলে ওরা ঠিক বন্ধু হয়ে যাবে। প্রত্যেকদিন আমাদের দুজনের থেকে সাহায্য নিয়ে নিয়ে ওরা সব কাজ করে ফেলতো, তাই কেউ কখনো একে অপরের গুরুত্বটা বুঝতোই না, বুঝেছো? তোরা আমাকে এখানে রাখার প্ল্যানটা করে ভালোই করেছিস। ওদের দুজনকে একা ছেড়ে দিলে চুলোচুলি করে মরতো। আমি ছিলাম বলে ঝগড়া করার সাহস পাইনি। তারা মা ছেলেতে মিলে এই সমস্ত কথা আলোচনা করতে করতে হাসাহাসি করতে থাকে। জিনিয়া এবং কমলিনী ঘরের বাইরে থেকে তাদের এসব কথা শুনে মুচকি মুচকি হাসে। এভাবেই তারা তাদের এক ঘরে সংসারে দিন কাটাতে থাকে। 2-1 মাসের মধ্যে তাদের বাড়িটা তৈরি হয়ে গেলে তারা আবার নিজেদের বাড়িতে ফিরে যায়।